আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এলাকা এখন ঠান্ডা না গরম? উম আগের থেকে ঠান্ডা স্যার, তাও সেরকম তো না। ঢাকাতে আছি, কিন্তু ঢাকাতে তো সেই গরম তো গরম। হুম, গত কয়েকদিন থেকে আজকে একটু ঠান্ডা, বৃষ্টি হয়েছে তো অনেক। আপনি ঢাকাতে? ঢাকায় সে ও, 17 থেকে চলে আসছে, 17 তারিখ থেকে ঢাকায়। আজকে বৃষ্টি হয়ে অল্প একটু ঠান্ডা হয়েছে। কি আবহাওয়া হয়ে গেল, সবই উল্টো পাল্টা। উম, কতদিন আমরা এই পর্যন্ত করেছিলাম? 23 পর্যন্ত, আজকে 24 থেকে। সমাবেশের বেসিক কনসেপ্ট চলে গেছে তো আপনাদের, মানে মাথায় ঢুকে গেছে এখন। সব অঙ্ক শুধু একটু ধরাই দেওয়া, আমার আমার মনে হয়, তাছাড়া আর কিছু না। শুরু করে দিয়ে আর মনে হয় কেউ আসবে না। যারা আসে তারা পরে আসুক। আপনাদের হিসাবে আর কি কি বাকি আছে? বিন্যাস সমাবেশের পরে আর বেশি সময় লাগবে না, কারণ আর বাকি যেগুলো আছে সেগুলো অল্প সময় লাগে। বেশি সময় লাগে ত্রিকোণমিতি একদিন, পরিমিতি তেমন কিছুই নাই, পরিমিতির অঙ্ক সব আপনাদের করা হয়ে গেছে already। হম কিন্তু পরিমিতি একটা নাম দেওয়া আছে, তাই পরিমিতির ওগুলো শুধু একটু পরিচয় করায় দেওয়া আপনাদের, বাদ বাকি এগুলো পারবেন। আর জ্যামিতি তো আলাদা জ্যামিতি থাকলোই। সব একদিন করে ক্লাস নিলে মোটামুটি হয়ে যাবে, একদিন করে ক্লাস নিলে হয়ে যাবে, যাও, সমস্যা হবে না। আজকে সকালে ক্লাস করেছিলেন মারিয়াম? না স্যার, সকালেটা করি নাই, ভিডিও দেখা লাগবে। এটা দেখে নিন। তামান্না করেছে মনে হয়, তাই না? শুধু জি স্যার। দেখেন, এটা উপকার হবে আর কি। দেখতে থাকবেন দেখতে থাকবেন, দেখতে থাকলেই আর কি লাভ। স্যার আমার না এইখানে 9 নম্বর সমস্যা, রেজাল্ট মিলে না। এইটার নয়, এখানকার। জি স্যার। দেখি তো কি হয়। No. I do see there are 20 boys. How many different basketball items could be found? There are 5 boys needed in each team. পাঁচজন পাঁচজন করে লাগবে, 20 জন বয় আছে, 5 জন করে এক এক টিমে লাগবে। তার মানে 20
C5 এই তো হয়ে গেল। এটা মানে 20 ফ্যাক্টোরিয়াল ভাগ 20 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা ক্যালকুলেশন করলে উপরে 20 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 15 গুণ 5 ফ্যাক্টোরিয়াল। এখানে নিচে 15 ফ্যাক্টোরিয়াল আছে বলে উপরে একদম 15 পর্যন্ত ভাঙতে ভাঙতে চলে যাবে। 20, 19, 18, 17, 16 আর 15টা এই কেটে দিলাম। এরকম করছি কিন্তু ক্যালকুলেশন মিলছে। দেখি 5, 4, 3, 2, 1 এটা লিখছেন? জি স্যার। তাহলে এইটা আর এটা 5, 4, 20 আর এই 20 কাটা গেল। আচ্ছা, তারপরে এই 3 আর এই 6 আর এটা কাটলে 3, ব্যাস নিচে আর কিচ্ছু নাই। তাহলে কি কি থাকলো? উপরে 19 থাকলো, 3 থাকলো, 17 থাকলো, 16 থাকলো। তাহলে এই কয়টা গুণ দিলে কত হয় দেখি তো। স্যার ক্যালকুলেটরে গুণ দিলে না 15,504 আসে, কিন্তু আমি হাতে গুণ করছি 9,804 আসে। বারবার মিলাইলাম, মিলতেছে না। এই গুণ কি ভুল হলো তাহলে? এই যে 15,504 হলো, এই যে স্যার আমার মনে হয় গুণে ভুল হয়েছে, যে হাতে করছিলাম তো। হ্যাঁ, হাতে হাতে গোনা ভুল ওই যতবার হয়েছে ততবারই একই ভুল বারবার করেছে। এটাই হচ্ছে মানুষের মাথার একটা প্রবলেম। যদি একবার ভুল দেখে না, বারবার সেই ভুলটাই দেখে। স্যার এই যে 10 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 10 নম্বর এখানে 28C2 হবে? ইফতার পার্টিতে কয়েকজন বন্ধু উপস্থিত হলো, তারা প্রত্যেকের সাথে করমর্দন করলো। যদি মোট 28টি করমর্দন হয়, এটাই তো অ্যান্সার। 28টা করমর্দন। আমরা কতজন এসেছে জানি না, মনে করি n জন এসেছে। NC2 সমান 28। বুঝতে পেরেছি? ওই n জন এসেছে, NC2 সমান 28। স্যার গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এটা বুঝাই দিয়েছিলাম তাই না? এইটার ভালো হয় এই 8C2 ধরে দেখবেন 28 হয় কিনা, 12C2 ধরবেন 28 হয় কিনা, 14C2 ধরবেন 28 হয় কিনা, 16C2 ধরবেন 28 হয় কিনা। এমনি অঙ্ক করার থেকে এইটা ভালো। তাই না? এটা ভালো না বলেন? কি মনে হয় আপনাদের? স্যার এটা তো শর্টকাট অ্যান্সার পাওয়া যাবে। অপশন ধরে চেক করলে সহজে পাবেন। আর এটা যদি অরিজিনাল নিয়মে অঙ্ক করতে যান, অর্থাৎ লিখিততে কিন্তু আসতে পারে এটাই, সেক্ষেত্রে তো আর অপশনের সুযোগ নাই। সেক্ষেত্রে কি করবেন মনে আছে? না স্যার, এইটার ক্যালকুলেশনটা কিভাবে করব? মনে নেই তাই তো? এই দেখেন, এটা করতে হয় এভাবে। এই যে NC2, তো NC2 এর সূত্র কি? মেইন সূত্র n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ঠিকই আছে, আমি এভাবে লিখি সচরাচর। n-r, সরি r তো লিখবো না, n-2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 28। এখন এই n-2 নিচেরটা কাটতে হবে, এই জন্য উপরে n আগে বের হবে, n-1 বের হবে, n-2 দিয়ে ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। বুঝতে পেরেছেন উপরে যে কাজটা করলাম? স্যার আরেকবার একটু। যদি 8 থাকতো, 8 ফ্যাক্টোরিয়াল থাকতো, তাহলে আমি কি 8 লিখতেন, মানে ফ্যাক্টোরিয়াল থেকে 8 বের করে নিয়েছেন, তারপরে 7 ফ্যাক্টোরিয়াল লিখতেন। কিন্তু আরো যদি দরকার হতো 7ও বের করে নিতেন, 6 ফ্যাক্টোরিয়াল লিখতেন। তার মানে প্রত্যেকবার 1 করে কমায় নিচ্ছেন। এই দেখেন n বের করেছি, তারপরে এবারে n-1 মানে 1 কমায় দিছি, পরে আবার n-1 মানে -1 করে দিছি, এক করে কমায় দিছি। বুঝা গেছে? এইবার এটা আর এটা কেটে যায়। জি স্যার। মানে প্রতিটা অঙ্কে একটু আগে যে আমরা 20 ফ্যাক্টোরিয়াল আর নিচে হয়েছিল 15 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল কাটার জন্য এইটাকে একদম কত পর্যন্ত, 15 পর্যন্ত নিয়ে গেলাম। বিষয়টা এরকম, এই নিচে যত থাকবে উপরে ততদূর পর্যন্ত নিয়ে যেতে হবে।
এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আর আর কোনটা না স্যার। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। বলেন শামীম। 14 নম্বর স্যার। 14 এই যে কি হয়েছে যে ক্লাসে প্রত্যেককে ইট কার্ড দেয়, এতে মোট ইট কার্ড হয় হচ্ছে 380টা। প্রত্যেকে ইট কার্ড দেওয়া মানে কি, এই ইট কার্ডে কয়টা করে হচ্ছে ইয়ে হচ্ছে এঙ্গেজ হচ্ছে মানুষের, 2 জনের না? হ্যান্ডশেকের স্টাইল একদম এক স্টাইল 380, শুধু এই এর মানটা আলাদা। তাহলে এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 380। এটার কষ্ট হবে 380 বা এরকম বড় জাতীয় কিছু মিডল টার্ম করতে হবে, কারণ এই উপরে কিন্তু এই যে n ইন্টু n মাইনাস 1 আর নিচে 2, 380 না আরো বেশি, এই 2 তে দিক গুণ হবে, তার মানে n স্কয়ার মাইনাস n সমান এটা হচ্ছে 38 দুগুণে 76। এই 776 এর স্কয়ার মিডল টার্ম করে এই n বানাতে হবে, এটা কিন্তু অতটা ইজিও না। 760 ইকুয়াল টু 0, এখন কত আর কত গুণ করলে আপনার এই মাইনাস n হবে, তা সেই ক্যালকুলেশন করতে হয় কিভাবে মনে আছে? 760 2 দিয়ে ভাগতে, তারপরে কত হয় 380, আবার 2 দিয়ে 190, এবার 5 দিয়ে দেন একবারে, 3 5 15, 5 8 40, আবার 2 দেন, তাহলে হচ্ছে 19 হাজার। তাহলে এখন দেখেন তো এইটা হয়ে গেছে, এই হচ্ছে 40, সরি 40 না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 40, আর 40 আর 19 তাহলে তো হয় না, 38 20 হয় না। তাহলে চিন্তা করেন কত হবে? স্যার ওরা তো অ্যান্সার বের করছে 20, আর এটা 19 আর 20 যদি আমি মিডল টার্ম করি তাহলে তো 20 অ্যান্সার হয়, কিন্তু এটা 380 কে ভাঙলে আপনার 20 অ্যান্সার হবে। এই 760 কে ভাঙলে তো 20 অ্যান্সার হবে না হয়তো স্যার। হুম, তো একটা জিনিস দেখেন, খেয়াল করেন, আপনি যদি এটা করেন যে 20C2 স্যার ঈদ কার্ডটা স্যার যে দেয় স্যার, একজন আর একজনকে দেয়, তো যে দেয় তো সেও তো পায়, এটা কিভাবে স্যার? তার মানে বিষয়টা এইরকম যে ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, 1 2 3 4 5 জন যদি স্টুডেন্ট হয়, এই একেও দিল, একেও দিল, একেও দিল, একেও দিল, সবাইকেই দিল, একজন সবাইকে দিচ্ছে, সে নিজে ছাড়া আর সে সবাইকেই দেয়, বাকি সবাইকে দেয়। আবার এও তার নিজেরটা ছাড়া বাকি সবাইকে দেয়, এও তার নিজেরটা ছাড়া বাকি সবাইকে দেয়। তার মানে এটা কিভাবে করবো? প্রথম জন
19 জনকে দেয়, তার মানে 19টা ঈদ কার্ড। দ্বিতীয় জন আরো 19 জনকে দেয়, 19টা ঈদ কার্ড। এভাবে 20 জন এই তার মানে 20 গুণ 19 কি 380? হ্যাঁ 380। উত্তর তো ঠিকই আছে, তার মানে 20ই হবে উত্তর। তাহলে আমাদের ভুল হচ্ছে কোথায়? তাহলে এখানে দুইটা মানুষ না, তাহলে এখানে একটা মানুষ কাজ করতেছে, তাহলে 10C1 হবে। তাহলে দেখি, 10 হবে। জি স্যার, এটাই হবে। তাহলে আমি এটা NC1 সমান যদি 380 হয়, তাহলে এখন হবে স্যার। n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল সমান 380। তাহলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল সমান 380। তাহলে তো n সমান 380 হয়ে যাবে 3 স্যার। সমান 380, এটা ওটা হচ্ছে না। এরকমও করেছিলাম, হয়নি। এইটা মাথায় আনতে হবে, কিভাবে আনবো এখন? স্যার আগের ওই হ্যান্ডশেকের স্টাইলে যান, তাইলে হইতে পারে। ওইখানে মনে হয় কোনো ক্যালকুলেশনে ভুল ছিল। এটাতে হবে না। এটাতে হবে না তো, এটাতে হওয়ার সুযোগ নাই এমন না। কারণ এইটা যেটা হচ্ছে যে দুইজন মিলে যদি একটা হতো তাহলে এটা, কিন্তু এখানে তো তা হচ্ছে না, দুজন মিলে তো আর একটা না। এখানে আমি যেটা বাংলা ক্যালকুলেশন যেটা করলাম, যে একজন প্রথম যে পাবলিক যার রোল 1, তাকে 19টাই ঈদ কার্ড দিতে হয়েছে তার নিজেকে বাদে। যার 2 রোল তাকে 19টা দিতে হয়েছে, আর যার 20 রোল তাকেও 19টা দিতে হয়েছে। তো এই 20 পর্যন্ত হলে 380টা ঈদ কার্ড হয়ে যায়, কিন্তু এটা তো হিসাব না। মানে আমার পরীক্ষায় আসলে আমি এভাবে করে বের করে ফেলতে পারতাম, কিন্তু এটা হচ্ছে আমরা এমনি অঙ্ক হিসাবে কিভাবে করবো? স্যার n যদি 20 ধরি, আর আপনার আর সি কি, আর কি ধরতে হবে? আর তার মানে কতজন হবে এটা বের করার চেষ্টা করবেন, তাই তো? এভাবে জি স্যার। এরকম করে, আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি দেখি। তাহলে n ফ্যাক্টরিয়াল 20 মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর আর ফ্যাক্টরিয়াল, এটা তো আর বিপদ আরো বেড়ে গেল। এটা তার ক্যালকুলেশন করা যাবে না। হুম, অঙ্কটাতে মনে হয় ভুল আছে হয়তো স্যার। না না, ভুল নাই, এ তো মিলে যাচ্ছে, ভুল হবে কেন? আমি পারতেছি না সেটা আলাদা কথা, ভুল নাই। আচ্ছা আমি দেখবো না পরে, আবার আমি এটা মাথায় থাকলো, আমি দেখবো না যে পরে মানে একটু সার্চ করে দেখি অন্যরা কিছু করেছে বা অন্যভাবে করেছে কিনা। হুম, অন্যরা অন্যভাবে করেছে কিনা। F1 ওকে, এবার এইটাই চলে আসি, এই অঙ্কগুলো আপনারা পারবেন, যেটা আপনাদের শেখা হয়ে গেছে যে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে একটি নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জন ক্রিকেট দল বাছাই করতে হবে। দেখেন 14 জন প্লেয়ার আছে, এদের মধ্যে একজন নির্দিষ্ট, মাশরাফি অধিনায়ক নির্দিষ্ট। তার মানে কি, ওই একজনের হিসাব থাকবে না, ও আলাদা করে বসে আছে অধিনায়ক। তাহলে আমার এই 13 জন থেকে আর বাকি 10 জন নিলেই মোট 11 জনের প্লেয়ার হয়ে গেল। আমি কি বোঝাতে পারলাম? একজন অধিনায়ক সেটা নির্দিষ্ট, ওই জন্য ও হচ্ছে দলের মধ্যে ওকে হিসাব করারই তো দরকার নেই, ও বাইরে থাক, আলাদা মাশরাফি বাইরে থাকলো, তাহলে মাশরাফি তো আছেই, বাকি আর 10 জন নিতে হবে।
এই 10 জন কতজন জনের মধ্যে থেকে নিব? 13 জনের মধ্যে থেকে নিব, কারণ এই 14 জনের মধ্যে তো একজন সে আগে উঠে বসে আছে। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এবার বলতেছে 12টি পুস্তক থেকে 5টি পুস্তক। হ্যাঁ, 12টি পুস্তক থেকে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে? দেখেন, 2টা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে? 12টার মধ্যে থেকে 5টা নিতে হবে। এরকম 12টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম 12টা বই আছে, কিন্তু ওরা আবার ফিক্সড করে দিয়েছে 2টা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। মনে করেন এই 2টা পুস্তক আপনার নিতেই হবে, আপনার 5টা নিতে হবে, তাহলে 2টা অলরেডি নেওয়া শেষ, আর নেওয়ার সুযোগ আছে 3টা সুযোগ আছে। কয়টার মধ্যে থেকে? 1 2 3 4 5 6 7 8 9টার মধ্যে থেকে, এই 10টার মধ্যে থেকে। 2টা তো আগেই নিয়ে নিয়েছেন, এখন 10টার মধ্যে থেকে 3টা নেওয়ার সুযোগ আছে, আর 2টা তো অলরেডি চলে গেছে, 3টা নিলে মোট 5টা হয়ে গেল, তাহলে 10C3 অ্যান্সার। ঠিক আছে? স্পেশাল যে সে এই বিন্যাসের মধ্যে ঢুকবে না। 5 জন ব্যক্তির মধ্যে থেকে 3 জনের একটি কমিটি কতভাবে বাছাই করা যাবে যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তি সব সময় কমিটিতে থাকবে? সেম অঙ্ক, একজন নির্দিষ্ট সব সময় কমিটি থাকবে, আবার নির্দিষ্ট ব্যক্তি ডেফিনেটলি কমিটিতে থাকবে, তার মানে 3 জনের কমিটির হিসাব করে আর লাভ নেই, আমার 2 জন নিয়ে আসতে হবে, একজন চলে এসেছে অলরেডি, আর 2 জন বেছে আনতে হবে। কতজনের মধ্যে থেকে? 4 জনের মধ্যে থেকে। এই 5 জনের থেকে 4 জনের মধ্যে থেকে 2 জনকে বেছে নিয়ে আসলে শেষ। 4C2। এই যে একটা কাহিনী করা অঙ্ক, যে 12টি পুস্তক থেকে 5টা কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না? আগেরটা ছিল থাকবে, সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, এটা থাকবে না, তার মানে এবারও 12টা পুস্তক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার বলা হচ্ছে যে 12টা পুস্তকের মধ্যে 2টা থাকবে না, মনে করেন শেষের 2টা অকেজ হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, এই 2টা নেওয়া যাবে না, কিন্তু আপনাকে তো 5টা বই বাছাই ঠিকই করতে হবে। এই যে 5টা বই বাছাই করবেন, এখন বই আছে কটা আপনার কাছে? 10টা। 2টা তো বাদ হয়ে গেছে, রিজেক্ট, তাহলে 10টা বই থেকে 5টা বই বাছাই করতে হবে। আর আগে প্রথমেই 2টা নিয়ে নিয়েছিলেন বলে এখানে 3 হয়ে গেছে, কারণ সে তো বাছাইয়ের মধ্যে ঢুকে গেছে অলরেডি, 5টার মধ্যে 2টা অলরেডি ইন হয়ে গেছে, আর এখন কিন্তু ইন হতে পারে, এটা রিজেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। যে 15 জন খেলোয়াড়ের মধ্যে 28 জনকে নিয়ে একটি ক্রিকেট টিম গঠন করতে, 11 জনকে নিয়ে একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, কিন্তু প্রথম সারির 8 জন ব্যাটসম্যানের মধ্যে অবশ্যই 5 জন নিতে হবে। তাহলে প্রথম সারির কতজন আছে? 8 জন আছে, প্রথম সারির 8 জন, তাহলে বাকি কতজন আছে? বাকি সারির কতজন আছে? 7 জন। মোট 15 জনে, আর বাকি সারি আছে 7 জন আছে। আচ্ছা, এখন ওরা বলতেছে প্রথম সারির 8 জন কিন্তু নিতেই হবে, 8 জনের মধ্যে 5 জন অবশ্যই নিতে হবে। 5 জন অবশ্যই নিয়ে কত প্রকারে টিম সাজানো যায়? তাহলে এখানে 5 জন নিবেন, আর কয়জন? এখান থেকে 6 জন নিতে হবে, নিলে 11 জনের দল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে 8C5 আর এখানে 7C6 দিয়ে 2টা গুণ করে দেবেন। ক্লিয়ার? স্যার গুণ কেন করলাম? গুণ কেন করলাম এটা না গতদিন বলেছিলাম, তারপর আর একবার বলি, এটা খুব বড় ধরনের একটা প্রশ্ন, এটা অনেকে বুঝতে পারে না। গুণ কেন করলাম? দেখেন, আমি এবার নামই ধরে দিই, নাম ধরে দিই হচ্ছে এরকম করে, এ একটা ব্যাটসম্যান, বি আর একটা, সি একটা, ডি একটা, ই একটা, এফ একটা, এ বি সি ডি ই এফ জি, কয়টা হলো? 5 6 7 এইচ, এই 8টা হচ্ছে প্রথম সারির। ই এফ জি এইচ, এবার আই জে কে এল এম এন ও, 7টা। এই 7টা হচ্ছে দ্বিতীয় সারির, ঠিক আছে? এই 7টা হচ্ছে দ্বিতীয় সারির ব্যাটসম্যান, আর এরা হচ্ছে প্রথম সারির ব্যাটসম্যান।
ওকে, এবার হচ্ছে আমি আপনাকে বলে দিয়েছিলাম যে এখান থেকে তো আপনার পাঁচটা নিতেই হবে, তাহলে বাদ বাকি গুলো এখান থেকে নিতে হবে। এবং তখন আমি আপনাকে বললাম কি সুন্দর করে যে এখান থেকে মোট 8টা আছে, তাহলে 8C5 নিতে, আর এখান থেকে মোট হচ্ছে 7টা আছে, তাহলে 7C6। এই পর্যন্ত কোনো ঝামেলা হয় না। তারপরে বলি যে গুণ করে দেন। কেন গুণটা করলাম? আচ্ছা, এই যে সাজানোটা, এই সাজানোটা আগে আপনাকে বলি। এই যে 8C5 এটা বলতে কি কি বোঝায় শুধু সেটা একটু বলবেন। 8C5 বলতে তার মানে এইখানে 8টা আছে, 5টা করে নিয়ে এক একটা দল হবে। তার মানে একবার এ নিব, বি নিব, সি নিব, ডি নিব, ই নিব, ঠিক আছে? আচ্ছা, আর একবার বি, সি, ডি, ই, এফ নিব। আর একবার হচ্ছে সি, ডি, ই, এফ, জি নিলাম। আর একবার দেখা গেল যে ডি, ই, এফ, জি, এইচ নিলাম। এরকম আরো তো নেওয়া যাবে, অনেক অনেক নেওয়া যাবে। অনেক নেওয়া যাবে। এই যে আপনার কত 8C5 তো অনেক বড় সংখ্যায় হবে, নেওয়া যাবে, ভালো কথা। ওকে, এখন দেখেন আবার তো হচ্ছে এই যে দ্বিতীয় সারির ব্যাটসম্যানদের থেকেও তো এরকম করে 6টা নিতে হবে। তাহলে আই, জে, কে, এল, এম, আবার এন, এন, এন 6টা নিয়ে নিলাম। তারপরে জে, কে, এল, এম, এন, ও এই 6টা নিয়ে নিলাম। তারপরে আবার আই দিয়ে জে বাদ দিয়ে কে, এল, এম, এন, ও, ঠিক আছে? এবার আই দিয়ে মনে করেন কে বাদ দিয়ে জে, এল, এম, এন, ও, এরকম করে ছোট ছোট করে নিলাম। এবার চিন্তা করেন আপনি শুধু কি এই কয়টা আর এই কয়টা টিম, তা তো না। আপনি এই এই কম্বিনেশনের সাথে এই 6 জনের নিতে পারেন, এই 5 জনের সাথে এই 6 জনের নিতে পারেন, এই 5 জনের সাথে এই 6 জনের নিতে পারেন, এই 5 জনের সাথে এই 6 জনের নিতে পারেন। মানে একটা কম্বিনেশন, এখানকার একটা কম্বিনেশনের সাথে এখানকার সব কটা কম্বিনেশন নিতে পারবেন না। আমি কি বোঝাতে পারলাম? একটু আগে করেছিলাম প্রথম কিন্তু আমাদের সহজে মনে হয় যোগ করলেই হয়ে যায়। এই দেখেন আমি বলি, 1 নম্বর রোল 19টা ঈদ কার্ড দিয়েছে, 2 নম্বর রোল 19টা ঈদ কার্ড দিয়েছে, 3 নম্বর রোল 19টা ঈদ কার্ড দিয়েছে, এইভাবে এভাবে 20 নম্বর রোলও 19টা ঈদ কার্ড দিয়েছে। এখন বলেন তাহলে এই যে এই কটা যোগ করবেন কিভাবে? যোগ করবেন না এরকম করে 20 গুণ 19 করবেন? এইগুলা যোগ দিলেও যা হয়, 20 গুণ 19 দিলেও তাই হয় না? আবার এই জিনিসটা খেয়াল করেন, দেখেন এই একটার জন্য এইখানে আচ্ছা 7C6 কত হয় একটু আমি একটু বের করে দিই, দাঁড়ান। 7 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা 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 বাদ যায়, আর একটা 6 ফ্যাক্টোরিয়াল, মাত্র 7টা হয়। এখানে মাত্র 7টা হবে, এখানে 4টা লিখে ফেলেছে, আর 3টা লেখা যাবে, ঠিক আছে? আর 3টা কম্বিনেশন লেখা যাবে। এখন এখানকার একটার জন্য এখানে আপনি 7টা পাচ্ছেন, আবার আরেকটার জন্য আরেক সেটের জন্য আবার কিন্তু 7টা পাচ্ছেন, আবার আরেকটার জন্য আবার 7টা পাচ্ছেন। তাহলে এইবার একটু চিন্তা করেন, তাহলে এই 7টা করে পাচ্ছেন, তাহলে এই 7টা বারবার যোগ করার কি দরকার? একবার এটার সাথে গুণ করে দেন। আমি কি বুঝাতে পারলাম? এখানে যতগুলা হয়েছে, এই যে এখান থেকে যতগুলা হয়েছে 8 C5 মানে 8 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে তাহলে 8, 7, 6, 5 এটা কেটে গেল, 3 হচ্ছে এইটা 6 কেটে গেল, 56টা হবে। এখানে আসবে 56টা, তার মানে একটার সাথে 7টা, তাহলে 56টার সাথে এরকম আরো 7টা করে আসবে না? বুঝতে পারছেন? এই জন্য এই 56 আর এখানকার 7 গুণ হয়ে যেটা হবে সেটা উত্তর। এই আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমি মনে হচ্ছে পারিনি ক্লিয়ার করতে এখনো। জি স্যার হয়েছে, কিন্তু আবার কতক্ষণ পরেই ভুলে যাবো, অন্য অঙ্ক গেলেই মনে হবে যে যোগ করে দেবো। না, এই সব অঙ্ক এরকম গুণ হয়, হ্যাঁ? আর অঙ্ক করতে থাকেন তখন আমার মতো আপনার দেখেই মনে হবে এটা গুণ হবে। এই যে 56 আর 7 392।
এই যে ঝামেলাযুক্ত অঙ্ক, এই অঙ্কগুলো হঠাৎ করে দেখে মনে হয় এটা তো হচ্ছে আমরা বিন্যাস করতেই পারি, যে কত প্রকারে বাছাই করা যায় বা কত প্রকারে সাজানো যায়। এখানে দেখেন সাজানো বা বাছাই যাই বলুক, এই এই জিনিসের আপনাকে সমাবেশই করতে হয়। সমাবেশ ছাড়া বিন্যাস করে খুব একটা সুবিধা হবে না। সাজানো যায়, কত প্রকারে সাজানো যায়। আচ্ছা, সাজানো যায়, এর মধ্যে ভেজাল হয়ে যায় এই যে 3 একাধিকবার আছে বলে। 3 একাধিকবার না থাকলে আমাদের এই ভেজালটা হতো না। মনে করেন এমন একটা সংখ্যা আপনি লিখলেন যার মধ্যে হচ্ছে একাধিক কিছু নাই। একাধিক কিছু নাই, যেমন এই যে খায়রুল। হ্যাঁ, খায়রুলে কিন্তু একাধিক কোনো ওয়ার্ড নাই। যদি বলা যায় যে খায়রুল এই ওয়ার্ডটা থেকে চারটা অক্ষর নিয়ে কত প্রকারে হচ্ছে সাজানো যায়, তাহলে আপনি খায়রুল গুনবেন 1 2 3 4 5 6, 6টা থেকে আপনি হচ্ছে 4টা করে নিবেন, তাহলে এই সাজানো সংখ্যা বের হয়ে যায়। কিন্তু ভেজাল হয়ে গেছে এখানে আর এক জায়গায়। আমার ডিগ্রিতে এক ই আছে 3 বার। দেখেন আপনি তো ডি ই জি আর ডবল ই, এখান থেকে আপনাকে 4টা করে নিয়ে সাজাইতে বলা হয়েছে। আপনি কি করলেন? ডি নিলেন, ই নিলেন, জি নিলেন, আর নিলেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি তো এরকমও নিতে পারতেন, ডি ই ই ই, 3টা ই আর একটা ডি নিতে পারতেন না এরকম? আবার তো এরকমও নিতে পারতেন, ডি আর জি নিলেন আর 2টা ই নিলেন, এরকম করে নিয়েও তো সাজাতে পারতেন। কিন্তু আমাদের এই যে সূত্র আছে না 6C, মনে করেন যে কত 6C4, এই সূত্র কিন্তু এই এই একাধিক নেওয়া জিনিস কেউ পছন্দ করে না, বুঝছেন? একাধিক জিনিস ওর মধ্যেও থাকে না। এই জন্য আপনাকে কেস স্টাডি করতে হবে। এই অঙ্কের জন্য কেস স্টাডি হচ্ছে বেস্ট। যে 4টাই যদি ভিন্ন বর্ণ হয়, আপনার কাছে বর্ণ আছে ডি ই জি আর হচ্ছে আর, 4টা বর্ণ আছে, 4টায় যদি ভিন্ন বর্ণ হয় তাহলে কিভাবে কত উপায়ে সাজাতে পারবেন? 4টা থেকে 4টায় দিবেন, একটা উপায়ে সাজানো যাবে। এই মানে সাজানো মানে বাছাই করা যাবে আর কি। বাছাই বা সাজানো যাই বলেন, সাজানো বললে একটু ভুল হবে, সাজানো বলা যাবে না, বাছাই বলতে হবে। সাজানো বললে আবার ভেজাল আছে। সাজানো বললে এটা একটা, আবার ই আগে দিয়ে ডি পরে দিয়ে এটা আর একটা। সাজানো মানে এটা কিন্তু, সরি আমি একটু আগে বলেছি সাজানো, কিন্তু না, বাছাই করা আলাদা, সাজানো আলাদা। সাজানো হচ্ছে বিন্যাস, পি থাকে, আর বাছাই হচ্ছে সমাবেশ, সি হয়। ওকে, তাহলে এখন ওরা আমাদেরকে একটা কেস স্টাডি হলো 4টায় ভিন্ন বর্ণ। আচ্ছা, আর একটা কি হতে পারে? 2টা অভিন্ন, 2টা ভিন্ন, মানে 2টা আলাদা আলাদা, 2টা একই রকম। কারণ আপনার কাছে ই তো 3খানা আছে, এক ই 3খানা আছে, আর অন্য বর্ণ আছে 3টা। তার মানে বিষয়টা এরকম যে আপনার কাছে দেখেন এবার যে 2টা অভিন্ন, আপনার কাছে অভিন্ন বর্ণ কয়টা আছে বলেন তো? অভিন্ন বর্ণ কয়টা আছে? এইটা, এইটা আর এইটা, 3টা। এই 3টা থেকে 2টা নিব। আর একই বর্ণ আছে 2টা, ই আছে, ই আছে হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার অভিন্ন বর্ণই তো 3টা, ই আর ভিন্ন হচ্ছে আর বাকি 3টা। বাকি 3টা ভিন্ন। এখানে 2টা ই এবং ডিজিআর থেকে 2টা ই নিবে, আর ডিজিআর থেকে 3টি, ডিজিআর 3 থেকে 2টা, আর 2টা ই থেকে 2টা। তিনটি অভিন্ন, একটি ভিন্ন।
আচ্ছা, এইটা যদি আমরা আমাদের মতো করে সাজাই, তাহলে কি হবে? এখানে 4টা বর্ণ নিতে পারবেন আপনি। 4টা বর্ণের মধ্যে 4টি ভিন্ন, 4টি ভিন্ন, ই, ই, 4টি ভিন্ন, তার মানে হচ্ছে 4টা ভিন্ন আছে, 4টা থেকে 4টা নেই। আচ্ছা, 4টাই ভিন্ন। আর একটা হচ্ছে 2টি ই আর 2টি ভিন্ন, 2টা ই আর 2টা ভিন্ন। 2টা ই আর 2টা ভিন্ন যদি নেন তাহলে কিরকম হবে? 2টা ই যদি নেন, আপনার কাছে 3টা ই আছে, সেখান থেকে 2টা ই নিয়ে নিলেন। আর একটা হচ্ছে আপনার কাছে 3টা আলাদা আলাদা আছে, ওখান থেকে 2টা নিলেন। এটা তো 1। এটা কত হয়? এই 3C2 কত হয় তুমি বললে? 3C2 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এও তো তাই। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 3 9 হয়। তো ওদের সাথে তো আমাদের মিলবে না। তাহলে আমাদের ভুল হচ্ছে কোথায়? আমার তাহলে বোঝার কনসেপ্ট ভুল আছে, ঠিক করতে হবে। দুইটা ই আর একটা হচ্ছে 3টি ই নিব আর একটা ভিন্ন নিব। 3টি ই আর একটা ভিন্ন, তাহলে 3টা থেকে 3টা নিয়ে নিব আর বাকি 3টা থেকে একটা নিব। তাহলে এটা হচ্ছে 1 আর এটাও 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 3। শুধু মাঝেরটাই আমাদের ভেজাল হলো, বাকি দুটো ঠিক আছে। 3টা থেকে 3টা, 3টা থেকে একটা। এটা 2টা থেকে কেন 2টা নিল? আচ্ছা, আর একটা অঙ্ক করি। আচ্ছা, এই টাইপটা আমি পরে করবো না, এটা একটা আমি আগে ভালো করে দেখি, তারপর আপনাদের করাবো না। এইটা ছাড়া আর কি আছে? 34 করি, আমি ওইটা আগে দেখে নিই। ওই টাইপ পর আছে, হ্যাঁ, ইম্পর্টেন্টও আছে, আমি আগে বুঝে নিই, তারপর আপনাদেরকে বুঝাবো। হচ্ছে 10টি জিনিসের মধ্যে 2টা এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। 10টা জিনিসের মধ্যে 2টি এক জাতীয় আর বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে এটাও তো ওই কাহিনী। মনে করেন 2টা ই আর বাকিগুলা এ বি সি ডি ই এফ জি এরকম। এখন ওইখান থেকে 5টা করে নিয়ে সাজাতে হবে, তার মানে এইখানেও ওই সেম কেস হবে। তাহলে এটাও থাক, আমি কেস স্টাডিজ এই টাইপটা আপাতত বন্ধ রাখতেছি। এটাও তাই, 35ও তাই। 36টা ঠিক আছে। দেখেন 36 নম্বরটা সহজ, যে 9 জনের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। 9 জনের একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে। একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। তাহলে দলটি কত রকমের ভ্রমণ করতে পারবে? মানে 2টা যানবাহন আছে আপনার কাছে, বুঝেন? আমি আরেকবার এটা করি, লিখি, তাহলে হয়ে যাবে।
দেখেন ওদের কাছে দুইটা যানবাহন আছে, এই একটা যানবাহন আছে আর এই একটা যানবাহন আছে। ঠিক আছে, দুইটা যানবাহন আছে, যানবাহনের ক্যাপাসিটি বলা আছে। একটিতে 7 জনের বেশি ধরে না, আর একটাতে 4 জনের বেশি ধরে না, তার মানে সিট ক্যাপাসিটি 7টা। 1 2 3 4 5 6 7। আর একটা ছোট গাড়ি 4 জনের বেশি ধরে না, প্রাইভেট। মনে করেন একটা হচ্ছে নোয়া গাড়ি, হ্যাঁ, আর একটা হচ্ছে যে প্রাইভেট কার গাড়ি, যেটা 1 2 3 4 এরকম গাড়ি। একটা নোয়া 7 সিটের গাড়ি আর একটা 4 সিটের গাড়ি। আচ্ছা, এবার 9 জন হচ্ছে যাবে এই দুই গাড়িতে। এখন আপনি নিজে নিজে একটু হিসাব করে বলেন তো, এই 9 জনকে কিভাবে কিভাবে এই দুই গাড়িতে উঠাতে পারবেন? বলেন তো, 9 জনকে কিভাবে কিভাবে প্রথমে 7 জনকে এই গাড়িতে উঠাই দেন, পারবেন না? আর বাকি 2 জনকে এই গাড়িতে উঠাই দেন, 9 জন চলে গেল। ঠিক আছে, 7 সিটের গাড়ি 7 জনে উঠাই দিলেন, আপনারা 2 জন বাকি আছে, 2 জন এই গাড়ি বাকি গাড়িতে উঠাই দিলেন। এবার চিন্তা করলেন যে বাকি গাড়িতে সিট ফাঁকা যাচ্ছে, তাহলে এক কাজ করি, এখানে 6 জন পাঠায়, ওখানে 3 জন পাঠায়, পাঠাতে পারবেন এইভাবে। আবার চিন্তা করলেন তাহলে এখানে 5 জন পাঠায়, ওখানে 4 জন পাঠায়। আর অন্যরকম আর কোনো চিন্তা হবে? আর কোনো চিন্তা কিন্তু সম্ভব না, কারণ এই ক্ষেত্রে 5 জনের বেশি ধরবে না, তার মানে এখানে 5 করা যাবে না। আর এটাতেও 8 জন করা যাবে না, 8 জন একজন করা যাবে না, কারণ 8 জন তো গাড়ির সিট নেই। এখন কথা হলো, এই 7 জন কতজনের মধ্য থেকে এই নোয়া গাড়িতে উঠলো? বলেন, 7 জন কতজনের মধ্যে থেকে নোয়া গাড়িতে 9 জন থেকে। 9 জন থেকে বাছাই করেছেন। তাহলে এই 2 জন কতজনের মধ্যে থেকে এর মধ্যে ঢুকেছেন? কতজন থেকে ঢুকেছে বলেন তো? আপনি একদম মনে মনে চিন্তা করেন, পরিবারের সদস্য সংখ্যা 9 জন, 9 জনের মধ্যে থেকে আপনি 7 জন সুন্দর করে ঢোকা দিয়েছেন, তাহলে বাকি যে 2 জন থাকবে, সেই 2 জন থেকে আপনাকে এই 2 জন দিতে হবে না? এটা কিন্তু এরকম মনে করেন না জানা এটা 7 আর এটা হচ্ছে 4, তাহলে 7C7 আর 4C2, এই কাজটা কিন্তু হবে না। এটা হচ্ছে যে বোঝার জায়গা, যে আপনি কতজনের মধ্য থেকে এই 7 জন ঢুকলো। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে 9 জনের ভেতর থেকে 7 জন বাছাই করে আগে ঢুকাই দিচ্ছেন, তারপর আর 2 জন আছে, সেই 2 জন থেকে এই 2 জন ঢুকে গেছে। আবার 9 জনের মধ্যে থেকে আপনি 6 জন ঢুকাইছেন, 9 জন থেকে 6 জন ঢুকেছেন, তাহলে বাকি আছে 3 জন, সেই 3 জন থেকে এখানে বাকি 3 জন ঢুকলো। আচ্ছা, আবার 9 জন থেকে আপনি 5 জন ঢুকাচ্ছেন, আবার হচ্ছে বাকি যে 4 জন থাকে, সেই 4 জন থেকে 4 জন ঢুকলো। এইগুলা গুণ এবং শেষে যোগ। বুঝা গেছে? এই মানগুলো বের করতে হবে একে একে, এই মানগুলো বের করে তারপরে হচ্ছে যোগ। স্যার এখানে আবার যোগ করলাম কেন? ওই গুণই করলাম। এই 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 সেক্টরে কিছু পাওয়া যাবে, এই সেক্টরে কিছু পাওয়া যাবে, এই সেক্টরে কিছু পাওয়া যাবে, তাহলে সব কেজে বেশ কিছু পাওয়া যাবে, তাহলে সেইগুলো যোগ করে মোট অ্যান্সার। 1 মিনিট। এটা বোঝা গেছে এবার? বলেন বলেন বলেন। শোনেন আমার কথা, আমি আবার বলি,
সেই একই কথা যে আমার এই এই গাড়িতে 7টা সিট আছে, 7টা সিট আছে, আর এই গাড়িতে 4টা সিট আছে। এখন কথা হচ্ছে যে তাহলে কত উপায়ে আপনি বসাইতে পারবেন ওদেরকে? আপনার তো 9 জন আছেন পাবলিক, তাহলে 9C7, আর বাকি যে 2 জন আছে সেই 2 জন হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নিলেন, যে 2 জন থেকে 2 জন নিয়ে নিলেন, ঠিক আছে? 2 জন থেকে 2 জন নিলে তো আসলে এক হয়, 2 থেকে 2 নেওয়া 1। তো এইভাবে সাজায় এই দেখেন ওরাও করেছে, এই যে 9C7, 2C2, 9C6, 3 আর এই 5, 4, ঠিক আছে? তো এটা গুণ দিলে একটা এটা হয়, একটা এটা হয়, একটা এটা, এই মোট যোগ দিলে টোটালটা হচ্ছে 246। এটাই হচ্ছে आंसर। আমি কি বোঝাতে পেরেছি? এই দেখেন এরা মনে হচ্ছে, আচ্ছা আরেকটা অঙ্ক করে পরেরটাও যানবাহনের অঙ্ক। 7 ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জন এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। একই টাইপের যানবাহন, ঠিক আছে? যানবাহন 1, যানবাহন 2। দলটিতে কত প্রকারে ভ্রমণ করতে পারবে? 7 জন দল ভ্রমণ করবে, 7 জনের দল। তা প্রথম গাড়িতে 7 জন ধরে আর কি, প্রথম গাড়িতে 7 জন চলে গেল, দ্বিতীয় গাড়ি ফাঁকা গেল। প্রথম গাড়িটা 6 জন যেতে পারে, দ্বিতীয় গাড়িটা 1 জন, 5 জন, 2 জন, 4 জন, 3 জন, 3 জন, 4 জন, এরকম করে যেতে পারে, ঠিক আছে? তাহলে এদের কাহিনীও সেই একই কাহিনী, কিন্তু আপনাকে মোট 7 জন থেকে 7 জন চলে গেছে, আর এখানে কেউ যায় নাই, ঠিক আছে? এখানে কেউ যায় নাই, তাহলে এটা হচ্ছে 1 না, হ্যাঁ 1, কেউ যায় নাই 1। এখানে দেখেন 7C6, 6 জন ওখানে চলে গেছে, আর দ্বিতীয় যানবাহনে 1 জন বাকি আছে, সেই 1 জন থেকে 1 জন। তো এইভাবে ক্যালকুলেশন করলে আর গুণ করলে, ক্যালকুলেশন করে গুণ করলে, এই যে ক্যালকুলেশন করে গুণ করলে, বাছাই করলে আপনার এই কয়টা পাওয়া যাবে। প্রথম কেউ যায় তাতে 1 কেমনে? হ্যাঁ স্যার কেউ যায় না তাতে 1 হলো কিভাবে? কেউ যায় না, ওখানে কেউ নাই, তার মানে কেউ গেল না, এটাও একটা কাউন্ট। দাঁড়ান, কেউ গেল না, এটাও কাউন্ট হচ্ছে। এইটার বিষয়টা এরকম যে 0 জনের থেকে 0 জন গেল, বিষয়টা এরকম, 0 জনের থেকে 0 জন গেল। এই জন্য এখানে আর কেউ নাই, এই জন্য এরাও আসে, মানে কোনো কিছু নাই, তাই এটা। আচ্ছা কেউ গেল না, তাহলে 0 ফ্যাক্টরিয়াল, তাহলে 0 মাইনাস 0 ফ্যাক্টরিয়াল আর 0 ফ্যাক্টরিয়াল, এই যে শেষমেশ 1ই হয়। 0 ফ্যাক্টরিয়াল মানে 1, এই জন্য কেউ গেল না মানে ওটাও একটা কাউন্ট হয়, কিন্তু ওই যে 1 বলে আর কোন গুণের ক্ষেত্রে কোনো পার্থক্য আসে না, এই আর কি। এইটা এই গুণ আর যোগ কি বোঝা গেছে? খেয়াল করেন, ক্লিয়ার না? এই দেখেন এই 6 জন কত উপায়ে প্রথম যানবাহনে যেতে পারে, এটা বলেন। 6 জন কত উপায়ে প্রথম যানবাহনে যেতে পারে? সাত সি 6, 7 জন পাবলিক আছেন, আপনারা যাবেন, আর 6 জন উঠেছেন ওই প্রথম যানবাহনে, তাহলে 7 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, তার মানে 7 উপায়। 7 উপায়ে যানবাহনে উঠবেন। কিরকম করে 7 উপায়ে উঠবেন খেয়াল করেন, আমি কিন্তু এই কেস স্টাডি করতেছি, ঠিক আছে? এই স্টাইলে যদি আমি পাঠাই যে 6 জন পাঠাবো আর 1 জন পাঠাবো, এই ফরম্যাটে পাঠাবো, আপনাকে আমি বলে দিচ্ছি যে 6 জন পাঠাবেন আর 1 জন পাঠাবেন, এক গাড়িতে 6 জন দিবেন, এক গাড়িতে 1 জন দিবেন, আমি বলে দিচ্ছি আপনাকে এইভাবে দিবেন। তাহলে আপনার কাছে যে 7 জন আছে, এই 7 জনকে আপনি প্রথম গাড়িতে কিভাবে বসাইতে পারেন? 1 2 3 4 5 6, এই 6 জনকে একসাথে বসাইতে পারেন।
আবার হচ্ছে 2 3 4 5 6 7 এই 6 জনকে একসাথে বসাইতে পারেন। আবার 1 3 4 5 6 7 এই 6 জনকে একসাথে বসাইতে পারেন। তারপরে 1 2 3 4 5 6 7 এই 6 জনকে একসাথে বসাতে পারেন। এখানে কিন্তু 3 নম্বর যায় নাই। এই যে 3 যায় না, এই 3 কোথায় গেছে? এইখানে যে 3 নেই, এই 3 কোন কোন গাড়িতে গেল? এখানে 2 নাই, ওই 2 কোন গাড়িতে গেল? এখানে 1 নাই, সে 1 কোন গাড়িতে গেল? এইখানে 7 নাই, সে 7 কোন গাড়িতে গেছে? ওই গাড়িতে গেছে না? তার মানে বিষয়টা এরকম, এটা এই এই কম্বিনেশন যেতে পারে, সাথে 7 ওই গাড়িতে যেতে পারে একটা। আবার এই কম্বিনেশন যেতে পারে, সাথে যার 1 আছে সে 1 ওই গাড়িতে যেতে পারে, এইটা। তো তখন এইগুলা, এই জন্য আপনি কি প্রথমেই দেখবেন যে আপনি কত উপায়ে, প্রথম গাড়িতে কত উপায়ে নিয়ে যেতে পারতেছেন। প্রথম গাড়িতে 7টা উপায় নিয়ে যেতে পারতেছেন, আর খেয়াল করলেন পরের গাড়িতে একটা উপায়ে নিয়ে যাওয়া যায়। তাহলে এই দুটো গুণ করে দিলেই এই যে কম্বিনেশন, এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, ওটার সাথে ওটা করে 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 আপনি সুন্দর করে সাজায় গুছায় নিয়ে চলে যেতে পারবেন। 7 উপায়ে আপনি নিতে পারবেন। ভালো কথা। পরের এবার আমি বলে দিলাম যে না, ওইভাবে তো নিছেন ঠিক আছে, ওটা তো কাউন্ট হয়ে গেল। আর একটা কাজ করেন, আপনি এক গাড়িতে 5 জন দেন, আর এক গাড়িতে 2 জন দেন, তাহলে কয় উপায় নিতে পারবেন? তখনও আপনি সেই একই কাজ করবেন। তাহলে 7C5 প্রথম গাড়িতে এত উপায় নিয়ে যেতে পারেন, আর হচ্ছে দ্বিতীয় গাড়িতে 2টা থেকে 2টা, বাকি যে 2 জন আছে সেই 2 জন থেকে 2 জনকে নিয়ে যেতে পারেন। এটা গুণ করে দিলে টোটাল দেখা গেল যে 21টা উপায় পাবেন এদেরকে নিয়ে যাওয়ার জন্য। 7 জিরোতে একটা উপায় পাবেন, 6 একে 2 7টা উপায় পাবেন, 5 2 21টা উপায় পাবেন, 4 আর 3 হচ্ছে মানে 4 এক গাড়িতে 4 এক গাড়িতে 3 এভাবে 35টা উপায় পাবেন। এক গাড়িতে 4 আর এক গাড়িতে 3 আর এক গাড়িতে 4 নিলেও 35টা উপায় পাবেন। তাহলে মোট উপায় সংখ্যা হচ্ছে 99টা। ঠিক আছে? আপনি নিজে একটু করবেন, তাহলে দেখবেন যে ঝামেলা একটু কমে যাবে। নিজে না করলে ঝামেলা কমবে না। একজন পরীক্ষার্থীকে 14টা প্রশ্নের মধ্যে 6টা উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে অবশ্যই 4টা বাছাই করতে হবে। মানে সেকশন 2টা, একটা হচ্ছে প্রথম 5টা মনে করেন ক সেকশন, আর পরে হচ্ছে কয়টা, তাহলে হচ্ছে 9টা, পরে হচ্ছে 9টা হচ্ছে খ সেকশন। তো বলে দিয়েছে যে এই যে প্রথম যে 5টা আছে সেটা অবশ্যই 4টা আপনাকে উত্তর করতেই হবে, এবং মোট হচ্ছে 6টা উত্তর দিতে হবে। তাহলে প্রথমেই 4টা উত্তর দিয়ে দেন, তাহলে আর বাকি ওই 9টা থেকে 2টা উত্তর দিতে হবে। ঠিক আছে? প্রথম 4টা থেকে অবশ্যই, প্রথম 5টা থেকে অবশ্যই 4টা দিতে হবে। আপনি চাইলে কিন্তু 5টাও দিতে পারেন, 4টা মিনিমাম, 5টাও দিতে পারেন, আর বাকি 9টা থেকে একটা দিতে পারেন। এবার আর কি এখান থেকে 6 আর 0 নেওয়া যাবে? নেওয়া যাবে না, কারণ ক সেকশনে তো 6টা প্রশ্ন নাই, ক সেকশনে আছেই 5টা প্রশ্ন। তার মানে এবার দেখেন, এই 5টা থেকে 4টা বাছাই করলেন, এবার কিন্তু আর ওই 14টা থেকে কিন্তু বাছাই হচ্ছে না। ওরা তো বলেই দিয়েছে 5টা থেকে 4টা নিতে হবে, ক্লিয়ার। আর গাড়ির ক্ষেত্রে ছিল, ওরা বলেই দিয়েছে যে 14 জন আপনার উপরে দাঁড়ায় আছে, এই 14 জন থেকে 7 জন এক গাড়িতে ঢোকা দেন, তাহলে 14C7। এই জন্য এরকম হচ্ছে। আর এটা এরা বলেই দিচ্ছে 5টা থেকে 4টা নিতে হবে, আর এদিকে 9টা থেকে আপনার 2টা বাছাই। এই গুণ করে দিলে এত উপায় সাজাতে পারবেন। আর এখানেও আবার 5টা থেকে 5টা নিতে পারবেন, আর এখানে হচ্ছে 9টা থেকে মাত্র একটা, এই সাজাবেন, দিয়ে যোগ দিয়ে দিবেন। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। কি ব্যাপার, এরা পরের অংশটা করেনি কেন? এরা এরা 5C4 এটা নিয়েছে, 9C2 নিয়েছে, শুধু এটা নিল কেন?
এটা নেওয়ার একটা নেওয়ার মানে কি জানেন? একটা নেওয়ার মানে হচ্ছে আপনি প্রথম 5টা থেকে 5টা নিতে পারবেন না। প্রথম 5টা থেকে ওই যে মনে করেন যে ক সেকশনে 1 2 3 4 5টা প্রশ্ন আছে। আচ্ছা, এই ইনস্ট্রাকশনে কি বোঝায়? ইনস্ট্রাকশনে কি এরকম বোঝাচ্ছে যে হচ্ছে 5টার মধ্যে থেকে 5টা নেওয়া যাবে না? কি বোঝায়? আমি কি পড়তে ভুল করলাম? চিন্তা করেন তো, যে প্রথম 5টি থেকে তাকে 5টা নিতে হবে, প্রথম 5টি থেকে অবশ্যই 4টে বাছাই করতে হবে। এটার মানে কি? আপনাকে যদি পরীক্ষার হলে আপনাকে যদি বলে দেয় এই প্রথম ক সেকশনে যে 5টা আছে এখান থেকে তোমাকে অবশ্যই 4টা লিখতে হবে, তার মানে আপনি কি বুঝবেন? শুধু 4টাই লিখবেন না 4টা থেকে বেশি কোন লিখতে পারবেন? বেশি লিখলে অসুবিধা হবে? স্যার মনে হয় তো 4টাই লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। তাহলে আমি ভুল বুঝতে পারি। যদি 4টায় লেখা যায় তাহলে এদেরটা ঠিক আছে, কারণ আমার 5 আর 1 নেওয়ার সুযোগ থাকলো না। তাকে স্যার অবশ্যই এখানে তো লেখা আছে স্যার, ঠিক 4টি তো লিখতে হবে, ঠিক 4টি। ঠিক 4টায়, তাই না? তাহলে তাই। আচ্ছা, পরেরটা দেখি এবার 39। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্নতে 6টার উত্তর দিতে হবে। প্রথম 5টির ঠিক 4টি প্রশ্ন বাছাই করে কত উপায়ে 6টা? এই ঠিক যেটা বললো সেটা তো আমি কনফার্ম যে ঠিক 4টা মানে 4টার বেশি কম করা যাবে না। তার মানে প্রথম 5টা থেকে 4টা নিতে হবে, আর মোট 12টা আছে, তাহলে বাকি আছে আরো কটা? 7টা থেকে আর 2টা নিতে হবে। এই যে এই হয়ে গেল, ঠিক 4টাই ঠিক হয়ে গেল। কিন্তু অবশ্যই 4টা মানে কি? অবশ্যই 4টা মানে কি? আমি 5টা নিলে সমস্যা কোথায়? আপনারা বলেন, আমি যদি 5টা লিখি তাহলে হবে না? স্যার এটা তো হওয়ার কথা ছিল, অবশ্যই 5টি। অবশ্যই 5টা মানে তো এটা বোঝায় যে হ্যাঁ, অবশ্যই 4টা মানে তো এটা বোঝায় যে আপনি 5টা চাইলেও 5টায় ওখান থেকে লিখতে পারেন। এই যে আমরা ছোটবেলায় অঙ্ক করেছি না, প্রশ্ন করেছি কি ছিল যে 1 বা 1 নং থেকে না, বলবে এরকম 1 ও 2 নং সহ মোট 10টি প্রশ্নের উত্তর দাও। মোট 12টা প্রশ্ন থাকতে লিখতো 1 ও 2 নং থেকে 10টি প্রশ্নের উত্তর দাও। তার মানে আপনাকে 1 আর 2 তো লিখতেই হতো, সাথে আর 8টা লিখতে হতো, মোট 10টা। এটার সাথে তো এটা ম্যাচ হলো না। যা হোক, এটা তো আবার পরীক্ষায় আসা প্রশ্ন। পরীক্ষায় আসা প্রশ্ন যে ভুল না তা না, কিন্তু আমার কথা হলো যে আমি যদি এইটা এটা যদিও তামান্না না মুন্নি, তামান্নার কাছে মনে হচ্ছে যে হচ্ছে তামান্না না মুন্নির কাছে মনে হয়, মুন্নির কাছে মনে হচ্ছে অবশ্যই 4টা মানে 4টার বেশি লেখা যাবে না। মরিয়মের স্যার ওই কাছে যে প্রিপ কোশ্চেন আসে না স্যার, যে দেখা যাচ্ছে 15টা দিচ্ছে তার ভেতরে অবশ্যই মানে 10টি দিতে হবে, তো ওইরকম মনে হচ্ছে। হ্যাঁ, মোট হচ্ছে আপনার 6টা উত্তর দিতে হবে, বুঝছেন? মোট হচ্ছে 6টা। ধরেন আমি বলি ক সেকশনে এ বি সি ডি ই এই 5টা প্রশ্ন আছে, আর খ বিভাগে আছে হচ্ছে আবার এ বি, আবার এ বি সি ডি ই এফ। মোট হচ্ছে 14টা। 5 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত এত দূর প্রশ্ন আছে। আপনাকে 6টা প্রশ্ন লিখতে হবে, 6টা প্রশ্ন লিখতে হবে, ইনস্ট্রাকশন 6টা প্রশ্ন লিখতে হবে। এবং প্রথম যে 5টা আছে, এই যে প্রথম যে 5টা আছে এখান থেকে অবশ্যই 4টা লিখতে হবে, 4টার কোনো লিখতে পারবেন না। তাহলে ওখান থেকে 4টা নেন, আর এখান থেকে 2টো নেন, মোট 6টা লেখেন। এখন এখান থেকে কোন 4টা নেবেন সেটা তো আপনার ব্যাপার। আমি এখন বলছি যে ওখান থেকে 5টা লেখেন আর এখান থেকে একটা লেখেন, সমস্যা কি? আমার কথা হলো ওখান থেকে 5টা লিখবো, 5টা আছে, 5টায় কমন হয়ে গেছে, আমি 5টায় লিখে ফেললাম। যে তোরা বলেছে 4টা অবশ্যই লিখতে, 5টায় লিখে ফেলেছে, আর এইখান থেকে একটা লিখলাম। যাক, আমি জানি না এটা হওয়ার কথা, আমার লজিক।
এবার হচ্ছে কর্ণ ত্রিভুজ বা চতুর্ভুজের সংখ্যা বের করতে হবে। কর্ণ তৈরি হয় দুটি বিন্দু দিয়ে। এ বি আর বি এ দুটি কর্ণ নয়, বরং একটি কর্ণ। ঠিক আছে, তার মানে সমাবেশ। কর্ণ তৈরি মানে সমাবেশ। একটি ত্রিভুজ তৈরি হয় তিনটি বিন্দু দিয়ে, চতুর্ভুজ তৈরি হয় চারটা বিন্দু দিয়ে। ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ নয় বলে সমাবেশের সূত্র প্রয়োগ করতে হবে। চতুর্ভুজের মোট সমাবেশ সংখ্যা থেকে বাহুর সংখ্যা বিয়োগ করে কর্ণ সংখ্যা বের করতে হয়। একটা সূত্র, চতুর্ভুজের মোট সমাবেশ সংখ্যা থেকে বাহুর সংখ্যা বিয়োগ করলে কর্ণ পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা দেখি যে একটা বহুভুজের 7টা সাইড আছে, মানে এরকম 1 2 3 4 5 6 7, এরকম 7টা সাইড আছে। 7 সাইড তো ভালো মতো আঁকাইতে পারলাম না। 1 2 3 4 5 6 7, এরকম 7টা সাইড আছে। ঠিক আছে, সাইড। আচ্ছা, হাউ মেনি ডায়াগোনালস ক্যান বি ফরমেটেড? কয়টা কর্ণ আঁকা যাবে? একটা, দুইটা, তিনটা, চারটা আঁকা যাবে। আবার এটা দিয়ে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা আঁকা যাবে। ঠিক আছে, চারটা, একটা, 5টা আঁকা যাবে। আবার এটা দিয়ে অলরেডি একটা আঁকানো হয়ে গেছে, এবার একটা কম আঁকানো যাবে। এরকম করে কতগুলা ডায়াগোনাল আঁকানো যাবে সেটা বের করা কিন্তু বেশ ভালোই হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার। একটা আছে, হাত দেওয়া লাগবে না এখানে। তো এইটার ভালো সূত্র হচ্ছে ওই যে ওরা একটু আগে আমাদেরকে বলে দিল, ডায়াগোনাল নির্ণয় করতে হলে 7টা সাইড মানে 7টা হচ্ছে আপনার আছে, ওইটা কি বলে, 7টা বিন্দু আছে। 7টা সাইড মানে 7টা বিন্দু, আর একটা কর্ণ হতে হলে 2টা বিন্দু লাগে, 2টা বিন্দু। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এই জন্য 7C2, এই 7C2 করলেই 21টি হয়ে যায়। কিন্তু সবগুলো রেখা কর্ণ নয়। কেন সবগুলো রেখা কর্ণ না? ঝামেলাটা হলো কোথায়? যে সূত্রটা আমরা লিখলাম সেই সূত্র মধ্যে একটা ভেজাল হয়ে গেছে। এই যে এইটা আর এইটাও সে হিসাব করে ফেলেছে। এই বিন্দু আর এই বিন্দু সে একটা কাউন্ট করে ফেলেছে। আবার এই বিন্দু আর এই বিন্দু একটা কাউন্ট করে ফেলেছে। এই বিন্দু আর এই বিন্দু একটা কাউন্ট করেছে। এই যে কটা বাহু হয়েছে সেই বাহু কটা বাদ দিয়ে দিলে বাকিগুলা কর্ণ থেকে যায়। আমি কি বোঝাতে পারলাম? দেখেন, আমি একটু চার 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 কোণের একটা ত্রিভুজ, চার কোণের একটা আঁকাই। এইটার কর্ণ কয়টা? একটা, দুইটা। আর মনে করেন এ বি সি ডি। এখন আমি যখন এই 4C2 বের করতেছি, তখন আসলে সে বাহুর সংখ্যা বের করতেছে যে এখানে কতগুলো বাহু আছে। হ্যাঁ, 4C2 মানে 4 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 আর 4। তার মানে দেখেন 6টা বাহু আছে। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। তার মানে সবার সাথে সবার, এক এর সাথে বি সি ডি, আবার বি এর সাথেও সি ডি, আবার এ, মানে সবার সাথে সবার বাহু এই সূত্র ওইটা করে দেয়। কিন্তু আমার কথা হলো যে আমাদের তো এই যে বাইরের সাইডের বাহুগুলা তো দরকার নেই। এই জন্য এই বাহুগুলা যদি বাদ দিয়ে দিই, এর সাথে যদি 4 বাদ দিয়ে দিই, তাহলে যে 2 পাওয়া যায়, এই 2 হচ্ছে কর্ণ, 2টা কর্ণ। যেটা এরকম যদি পঞ্চভুজ হয় তাহলে কর্ণ দেখেন, খেয়াল করেন, কর্ণ হচ্ছে একটা, দুইটা। ঠিক আছে, দুইটা, তারপরে তিনটা, চারটা। ঠিক আছে, চারটা, চারটা, একটা, 5টা, 5টা, আরো গুনেন 5টা, 5টা, সবার সাথে সবার হয়ে গেছে, 5টা হলো মাত্র। দেখেন সবার সাথে সবার হয়ে গেছে। এইখান থেকে এই পয়েন্ট থেকে দেখেন এদিকে একটা গেল, এদিকে একটা গেল, আর কোথাও যাওয়ার সুযোগ আছে? নেই। আবার এই পয়েন্ট থেকে এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, আর সুযোগ নেই। আবার এই পয়েন্ট থেকে এদিকে একটা তো আগেই গেছে, আর এদিকে একটা, আর সুযোগ নেই, এই শেষ। তার মানে 5C2, 5C2 থেকে এখন 5C2 কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল।
তার মানে হচ্ছে 5 4 3 2 আর এটা হচ্ছে 6 আর এটা 2। আচ্ছা 3 2 6 আর এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে 10টা। তাহলে বাইরে কয়টা কয়টা হয়েছে? 5টা। এই 5টা বিয়োগ করে দিলে যে 5টা থাকে, এই দেখেন 5টাই গুনেছিলাম, 1 2 3 4 5, এই 5টাই হচ্ছে কর্ণ। ক্লিয়ার? 5টা কর্ণ কেন কেন হচ্ছে আবার বাদ দিতে হচ্ছে? 63 বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে? তাহলে অঙ্ক 63C2 বিয়োগ 63, এই যে 63টা বিয়োগ করে দিতে হবে। এবার বলতেছে এত বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলা সংযোজক সরলরেখা কতটি ত্রিভুজ গঠন করে? এত বাহু বিশিষ্ট, তার মানে 12C3 বের করলে হয়ে যাবে। কেন 12টা বাহু? 1 2 3 4 5, 12টা বাহু এইভাবে লিখলে তো হবে না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তো দেখা যায় যে কতগুলা ত্রিভুজ হবে, অনেক ত্রিভুজ হবে। দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এক বিন্দু দিয়ে এতগুলা হয়েছে। মানে ত্রিভুজ হতে হলে একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু, 3টা বিন্দু লাগবে। ঠিক আছে? তো হিসাব করে 12C3 করলেই 220টা ত্রিভুজ আঁকানো সম্ভব। ষোলো বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রে কৌণিক বিন্দু সংযোজক রেখা দ্বারা কতগুলি বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে? 16টা কৌণিক বিন্দু আছে। 16 বাহু বিশিষ্ট মানে 16টা কৌণিক বিন্দু আছে। তাহলে 16টির মধ্যে 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায়, 6C3 নেওয়া যেতে পারে। নিম্নের ত্রিভুজ সংখ্যা 500 এত। 16টি বিন্দুর মধ্যে যে কোনো 2টি বিন্দু দিয়ে করতে সরলরেখা। ও আবার আরেকটা অংশ, কতটি কর্ণ চেয়েছে? 16টার মধ্যে কতটা কর্ণ চেয়েছে? তাহলে 16C2 120টা কর্ণ আছে, তার মধ্যে থেকে কিছু বাদ যাবে, 16টা বাদ যাবে, পার্শ্বরেখাগুলো বাদ যাবে। তাহলে এই 104টা কর্ণ আছে। দুটো অঙ্ক একসাথে দিয়েছে। ওকে, ক্লিয়ার? তারপর বলতেছে একটি 10 ভুজের কৌণিক বিন্দু সংযোগ রেখার সাহায্যে কতগুলি কর্ণ টানা যেতে পারে? একই অঙ্ক। এই 45 10টা ভুজ, তাই 10 আবার বাদ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল। 6টি ভিন্ন রঙের পতাকা একটি বা একাধিক একবারে নিয়ে কতটি সংকেত দেওয়া যাবে? 6টা ভিন্ন রঙের পতাকা কি সুন্দর করে আপনি সাজাইতে পারবেন, সেটা সংকেত দিতে পারবেন। 6টা থেকে একটা নিয়ে সংকেত দিতে পারবেন যে একটা মাত্র গেল। 6টা থেকে 2টা নিয়ে সংকেত তৈরি করতে পারবেন। 6টা থেকে 3টা নিয়ে, 6টা থেকে 6টা নিয়ে, এভাবে এত উপায়ে আপনি সুন্দর করে সংকেত তৈরি করতে পারবেন। তার মানে বিষয়টা এরকম যে আপনি 6টা পতাকা পরপর পরপর দেখাই দিলেন। এই মনে করেন যে যাকে দেখাচ্ছেন সে বুঝে গেল 6টা পতাকা বারবার দেখানো মানে তার অর্থ এই। আপনি এবার কি করলেন? 5টা পতাকা বারবার, 5টা পতাকা পরপর 4টা পতাকা পরপর দেখালেন। কোন 4টা আমরা জানি না। ঠিক আছে, মোট তো আপনার 6টা পতাকা আছে, 4টা দেখালেন। ঠিক আছে, সেরকম একটা সংকেত তৈরি হলো। আবার অন্যরকম 4টা দেখালো, অন্যরকম সংকেত। এভাবে 4টা নিয়ে 360 প্রকারের দেখাইতে পারবেন। 4টা দিয়ে 306 প্রকারে দেখাইতে পারবেন। ঠিক আছে, এইভাবে সবকটা যোগ করে দিলে মোট হচ্ছে বিন্যাস সংখ্যা, এই সাজানোর সংখ্যা। তারপরে তো মডেল টেস্ট চলে আসলো। এইবার বাকি থাকলো এটা কি বিন্যাস নাকি সমাবেশ, এটাই তো বুঝতে পারলাম না। এটা হচ্ছে বিন্যাসের অঙ্ক। সংকেত তো, সংকেত মনে করেন প্রথমে লাল দেখালেন পরে নীল দেখালেন, একরকম সংকেত প্রকাশ পায়। প্রথমে নীল দেখালেন পরে লাল দেখালেন, আর এক রকম সংকেত প্রকাশ পায়। এই জন্য এটা হচ্ছে বিন্যাস। যদি দুটা একই সংকেত প্রকাশ হতো তাহলে এটা সমাবেশ হতো। তখন আবার এই পি দিয়ে করা যেত না, সি দিয়ে করতে হতো। বুঝলেন? এটা সমস্যা হয়। হ্যাঁ, এটা
কিছু কিছু অঙ্কে এই ভেজাল গুলা হয়, এগুলা বারবার করলে আর এই সমস্যাটা হবে। ওকে, বাকি থাকলো কি তাহলে? আজকে কিছু একটা পারি নাই, এটা বাকি থাকলো, আর একটা বাকি থাকলো ওই যে নাম্বারের পুনরাবৃত্তি, ওইটা বাকি থাকলো। এই দুটো আগামী ক্লাসে করে শেষ করে দিই, এবং আপনারা রেডি হন, পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এরপরে কোনটা পড়বেন? জি ধরবেন। স্যার বিন্যাস সমাবেশের পরেই তো সম্ভাব্যতা সম্ভবত করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সম্ভব করে আসলে ভালো হয় না? সম্ভবত ঠিক কিছু না, অল্প কিছু আছে, সম্ভবত পড়া দেবো, সমস্যা নেই। হুম? ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীকালকে এই ইয়ে ক্লাস আছে, জ্যামিতি ক্লাস আছে, সকালে ঢুকবেন, ঠিক আছে? সময় স্যার পাইলে ওটা কি প্রতিদিন নেন? ওটা এখন প্রতিদিন নিচ্ছে, এই টানা জ্যামিতি করাবো এই জন্য, 9:30 থেকে 10:30 11টা পর্যন্ত। ওই ক্লাসগুলো কি আমরা পাবো নেক্সটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা পাবেন, এটা বোনাস ক্লাস। আপনি আপাতত রেকর্ড ক্লাস গুলো দেখতে থাকবেন, মিস করবেন না। হ্যাঁ, রাত্রে শুয়ে শুয়ে রেকর্ড ক্লাস গুলো একটু দেখবেন, আমি এই গ্রুপেও তো দিয়েছি, রেকর্ড ক্লাস গুলো দেখবেন। ওকে, ওকে তাহলে স্যার, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।